সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চিৎকারের মাঝেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সেই পিশাচটা। তার লাল জ্বলন্ত চোখ এবার গিয়ে থামলো কৌশিকের উপর। নদীর পানি অস্বাভাবিকভাবে দুলতে লাগলো। সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এ সময় নদীতে মাছ ধরা ও জঙ্গলে অবস্থান না করতে সকলকে অনুরোধ জানানো হয়েছে। রাত গভীর হওয়ার সাথে সাথে আবহাওয়া পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে, তাই উপকূলে অবস্থানরত জনসাধারণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত আনুমানিক 10টা নাগাদ ঘুটঘুটে অন্ধকারের মাঝে সুন্দরবনের মাঝ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীটির উপর দিয়ে চলে যাচ্ছে একটি স্পিড বোট। বোটটি চালাচ্ছেন বন বিভাগের একজন নিম্নস্তরের কর্মকর্তা কৌশিক। স্পিড বোটের ভেতরে গম্ভীর মুখ নিয়ে বসে আছেন পুলিশ অফিসার সুভাষিস ও বন বিভাগের বড় অফিসার মোহনবাবু। হঠাৎ করে নদীর স্রোত আর বাতাসের গতিবেগ এতটাই তীব্র হলো যে সেই বাতাসের তোড়ে কাঁটা দিয়ে উঠল সকলের শরীর। আপনার কি মনে হচ্ছে সুভাষিস বাবু, যে কাজটায় আমরা বেরিয়েছি সেই কাজটিতে কি আমরা সফল হতে পারবো? ভগবানের কৃপা থাকলে নিশ্চয়ই সফল হবে, কিন্তু বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে আজ এমন শীত লাগছে কেন বলুন তো? শীতের প্রকোপ দেখে মনে হচ্ছে এটা গ্রীষ্মকাল নয়, শীতকাল চলছে। তা যা বলেছেন, শিনশিনে বাতাসটা শরীরে লাগতে এই শরীরে কেমন কাঁটা দিয়ে উঠছে। আর মনে হয় বেশি দূর এগোতে পারবো না, ঝড় শুরু হয়ে যাবে। মোহনের কথাটা শেষ হতে না হতেই বাতাসের তীব্রতা যেন বেড়ে গেল আরো দ্বিগুণ। স্পিড বোটে যেন বসে থাকাই দায় হয়ে পড়ল তাদের। এভাবে যে আর বসে থাকতে পারছি না, ভীষণ শীত করছে। ঝড় নেই, তুফান নেই, অথচ বাতাসে মনে হচ্ছে সব কিছু ভেঙে নিয়ে যাবে। কৌশিক ভাই আমার, যতটা সম্ভব সাবধানে বোট চালাবে, বুঝলে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সাবধানে চালিয়ে নিয়ে যাব। আবারও নীরবতা নেমে এলো স্পিড বোটের ভেতরে। জলের ছলাৎ ছলাৎ শব্দ আর বাতাসের শিনশিন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এই মুহূর্তে। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে সামনের দিকে এগিয়ে চলছে স্পিড বোটটি। আকাশে চাঁদ থাকলেও তা মেঘে ঢেকে গিয়েছে ঘন্টাখানেক আগেই। টর্চের আলো জ্বালিয়ে নদীর এদিকে ওদিকে দেখতে লাগলো দ্বীপ। টর্চের আলোয় দ্বীপের পাশে রাখা চায়ের ফ্লাক্সটা স্পষ্ট হয়ে উঠল ইন্সপেক্টর সুভাষিসের কাছে। ফ্লাক্সটা দেখা মাত্রই কিছুটা নড়ে চড়ে বসলেন তিনি। বলছিলাম যে মোহনবাবু, ওই ফ্লাক্সের মধ্যে কি চা আছে? এই শীতল আবহাওয়ায় চা হলে মন্দ হয় না কিন্তু। অফিসার মোহনবাবু কিছু বলার আগেই কথা বলে উঠল দ্বীপ। হ্যাঁ স্যার, ফ্লাক্সের মধ্যে চা আছে, দেব? হ্যাঁ হ্যাঁ দাও, সকলকেই 1 কাপ করে চা দিয়ে দাও। গরম গরম চা পান করে শরীরটা একটু চাঙ্গা করি। যে শীত লাগছে, আগে জানলে সোয়েটারটা পরে আসতাম। একদম আমার মনের কথা বলে দিলেন। চা পান করার পর যেন কিছুটা শীত কাটাতে পারলো তারা সকলেই। স্পিড বোটটি ধীরে ধীরে জলের ঢেউ কেটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নদীর বাঁক ঘুরতেই দূরে একটা টিমটিমে আলো দেখতে পেল কৌশিক। স্পিড বোটটা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন টিমটিমে আলোটা ক্ষীণ হয়ে আসছে তাদের সামনে। সেই সাথে নৌকার হালকা অভয়ব আর চারপাশে কুয়াশা মিলে এক অদ্ভুত রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে সেখানে, যা দেখে কিছুটা ভয় পেয়ে গেল কৌশিক। স্যার, ওই দেখেন, সামনে কিছু একটা দেখা যাচ্ছে।
মনে হচ্ছে কোনো জেলে মাছ ধরছে। কি আশ্চর্য, এই জেলেদের দেখছি কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। গতকালও আমি গ্রামের মধ্যে গিয়ে ভালোভাবে বুঝিয়ে এলাম, আজ আবারও এসেছে। আপনি এতটা উত্তেজিত হবেন না সুভাষিস বাবু, আগে সামনে গিয়ে চড়ুন, দেখি ঘটনাটা কি। বেশ কয়েকদিন ধরেই সুন্দরবনের নদী এবং তার আশেপাশের কয়েকটি গ্রামে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে গ্রামের কিছু জেলে উধাও হয়ে গিয়েছে। কেন বা কিভাবে তারা উধাও হয়েছে এখন পর্যন্ত সেটা জানা সম্ভব হয়নি। বন বিভাগের কর্মকর্তা এবং পুলিশ অফিসার সেই জন্যই এত রাতে নদীতে এসেছে, অথচ এই জেলেদের যেন এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। স্পিডবোটটি কাছাকাছি আসতেই কিছুটা ভয় পেয়ে গেল নৌকায় দাঁড়িয়ে থাকা নগেন। কি ব্যাপার, তোমাদের বারবার নিষেধ করা সত্ত্বেও এত রাতে এই নদীতে তুমি কি করছো? মানে বাবু, অপরাধ নেবেন না, আমি শখ করে এখানে আসিনি, ভীষণ বাধ্য হয়েই এসেছি। গতকালও এই নদীতে একজন জেলে নিখোঁজ হয়েছে, তারপরও তোমার কি এমন প্রয়োজন পড়লো যে তোমাকে নদীতে আসতে হলো? তুমি জানো তোমার এই অপরাধের জন্য তোমাকে আমি লকআপে পুরতে পারি। ইন্সপেক্টর সুভাষিসের ধমক শুনে ভয়ে হাউমাউ করে কেঁদে উঠল নগেন। বাবু, আমার বউটা ভীষণ অসুস্থ, একদম বিছানায় পড়া। প্রতিদিন তার জন্য ওষুধ কিনতে আমার অনেক টাকা লাগে। আমার সংসারে রোজগার করার মতো আমি ছাড়া আর কেউ নেই, তাই বাধ্য হই আমি এখানে এসেছি। নগেনের কথাগুলো শুনে ভীষণ মন খারাপ হয়ে গেল সুভাষিস সহ বাকি সকলেরই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি, আর কান্নাকাটি করতে হবে না। আজকের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তবে তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাবে। কিন্তু বাবু, আমি যে এখনো পর্যন্ত একটা মাছও ধরতে পারিনি। খালি হাতে বাড়ি ফিরে গেলে কালকে আমার বউয়ের জন্য ওষুধ কিনবো কি দিয়ে? তুমি এত কথা বলছো কেন বলো তো? স্যার তোমাকে যা বলছে তুমি তাই করো। এই শোনো, কালকে তুমি একবার থানায় এসো, আমি তোমার স্ত্রীর জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করে দেব। আগে বাবু, ভগবান আপনার মঙ্গল করবেন। সুভাষিসের কথা শুনে আর কথা না বাড়িয়ে নৌকা নিয়ে বাড়ির দিকে চলে গেল নগেন। কৌশিক আবারও স্পিডবোটটা চালিয়ে অন্ধকার ঠেলে চলে যেতে লাগলো সামনের দিকে। চারদিকে আবারও নেমে এলো শুনশান নীরবতা। থেকে থেকে সুন্দরবনের জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে পশু পাখির ডাক। টর্চের আলো জ্বালিয়ে জঙ্গলের ভেতরে সেই পশুগুলোকে খুঁজতে লাগলো দ্বীপ। এমন সময় হঠাৎ তার চোখে পড়ল অদ্ভুত একটা দৃশ্য। কালো ছায়া মতো কিছু একটা খুব দ্রুত গতিতে এক পাশ থেকে ছুটে গেল অন্য পাশে, যা দেখা মাত্রই থরথর করে কেঁপে উঠল দ্বীপের হাত পা। স্যার, ওইদিকে দেখুন, এই মাত্র ওইদিকে কালো কিছু একটা দেখলাম আমি। কালো ছায়া দেখেছো মানে? গ্রামের লোকজন যে বলা বলি করছে জেলেদের উধাও হওয়ার পেছনে কোনো ভূতের হাত আছে। তাহলে কি ওই কালো ছায়াটাই সেই ভূত? রাম 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 রাম। এ কি বলছো তুমি কৌশিক? স্যার, কৌশিক যা বললো তাকে সত্যি। এসব আজগুবি কথাবার্তা তোমরা বলছো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। এসব কথা বাদ দিয়ে সামনের দিকে যাও। কিন্তু স্যার, ওই কালো ছায়াটা তাহলে কিসের? আর কিসের হবে? কোনো পশু বা হাইনার হবে। ওদিকে মনোযোগ না দিয়ে সামনের দিকে তাকাও, আর কিছু সময় পরেই তো আমরা অফিসে ফিরে যাব। আর কোনো কথা না বলে সামনের দিকে আলো ফেলে চুপ করে বসে রইল দ্বীপ। ইতিমধ্যে বাতাসের গতিবেগ কমে এসেছে, হালকা উষ্ণতা ছড়িয়ে পড়েছে চারদিকে। রাত আনুমানিক 11:30। নদীর ঘাটের কাছাকাছি আসতেই আরও একবার ধাক্কা খেল দ্বীপ, কারণ টর্চের আলোয় সে স্পষ্ট দেখতে পাচ্ছে তাদের ঠিক সামনে ঠায় দাঁড়িয়ে আছে একটি ফাঁকা নৌকা। এমন খরস্রোতা জলের উপর নৌকাটা একা একা কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই যেন মাথায় আসছে না তার। এবার দ্বীপ কিছু বলার আগেই সেই ফাঁকা নৌকাটায় চোখ পড়ল ইন্সপেক্টর সুভাষিসেরও। মোহনবাবু, এটা কিভাবে সম্ভব বলুন তো? কেন, কি হয়েছে? ওই দেখুন, সামনে একটা নৌকা দাঁড়িয়ে আছে।
আর অদ্ভুতভাবে নৌকাটার ভেতরে কেউ নেই। ইন্সপেক্টর সুভাষিসের কথা শুনেই কেমন ধরাস করে উঠল অফিসার মোহনবাবুর বুকের ভেতরটা। কি বলছেন কি আপনি? এমন খরস্রোতা নদীতে নৌকা কিভাবে থাকবে? আমিও তো সেটাই ভাবছি। আজকের সব কিছুই কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। স্যার, আমার মনে হচ্ছে কি আমরা বোধহয় খুব বড় বিপদে পড়তে যাচ্ছি। আরে চুপ কর তো, এসব বাড়তি কথা না বলে বোটটাকে ওই নৌকার কাছে নিয়ে যাও। ব্যাপারটা কি হচ্ছে সেটা তো দেখতে হবে। স্পিড বোটটি ধীরে ধীরে সে ফাঁকা নৌকার কাছে এসে পৌঁছলো। বোটটি নৌকার পাশে দাঁড়াতেই দীপ টর্চের লাইট উঁচু করে নৌকাটার দিকে আলো ফেলতেই এক অজানা ভয়ে শিহরিত হয়ে উঠল তার শরীর। বাকিদের হাত পাও কাঁপতে লাগলো থরথর করে, কারণ নৌকার ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে অর্ধেক শরীরের একটি লাশ। শুধুমাত্র কোমর থেকে উপরের অংশই আছে তার শরীরে। হায় ভগবান, এটা কি দেখলাম! ইস, কি অবস্থা হয়েছে লোকটার! এই জন্যেই আমি বারবার বলেছিলাম রাতের বেলা কেউ নদীতে এসো না। মনে হচ্ছে কোনো জঙ্গলি হায়নার খপ্পরে পড়েছিল সে। স্যার বলছি, আমার মনে হয় এখানে থাকাটা নিরাপদ হবে না। চলুন স্যার, আমরা অফিসে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন। এই লাশটা দেখার পর থেকে আমার শরীরের ভেতর কেমন যেন করছে। চলুন না স্যার, চলুন আমরা ফিরে যাই। সুভাষিস বাবু, এবার কি করবেন? ফিরে যাবেন নাকি সামনের দিকে এগোবেন? ফিরে যাব মানে? চোখের সামনে এমন একটা লাশ পেয়েও আমি ফিরে যাব কি করে? আপনি ভুলে যাবেন না মোহনবাবু, আমি একজন পুলিশ। এর একটা সুরাহা না করা পর্যন্ত আমি কিছুতেই ফিরে যাব না। তাহলে এখন কি করবেন? আপাতত এই জঙ্গলের দিকে এগিয়ে যাব। সেখানে দেখব কোনো হিংস্র হায়না আছে কিনা। কৌশিক, তুমি বোটটা ওই জঙ্গলের কাছে নিয়ে যাও। কিন্তু স্যার, আমি যা বলছি তাই করো, জলদি। লাশের শরীর থেকে এখনো রক্ত পড়ছে, তার মানে খুব বেশি সময় হয়নি তাকে মারার। ওই হায়নাটা নিশ্চয়ই জঙ্গলের কাছেই আছে। মুহূর্তের মধ্যেই নদীর চারপাশের কুয়াশা যেন আরো বেশি ঘনীভূত হয়ে উঠল। সেই সাথে জলের ঢেউগুলো আরো জোরে জোরে ধাক্কা দিতে লাগলো বোটের তলায়। স্পিড বোটটি ধীরে ধীরে জঙ্গলের ধারে এসে থামলো। টর্চ লাইটটি উঁচু করে এদিকে সেদিকে টর্চের আলো ফেলতে লাগলো দ্বীপ। গাছপালা আর লতাপাতার মধ্যে কোনো অদৃশ্য ছায়া ছুটে বেড়াচ্ছে কিনা, কিংবা কোনো হায়না বসে আছে কিনা ওত পেতে, সেটা টর্চের আলোয় খুঁজতে লাগলো সুভাষিস ও মোহন। বাতাস হঠাৎ করেই উষ্ণ আর ভয়ঙ্কর হয়ে উঠল সেখানে। সেই সাথে এক অদ্ভুত আওয়াজ আসতে লাগলো জঙ্গলের ভেতর থেকে। মোহন ও সুভাষিস জঙ্গলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। প্রায় মিনিট 20 ধরে এভাবে বারবার মনোযোগ দিয়ে জঙ্গলের ভেতরে চোখ রেখেও কিছুই খুঁজে পেল না তারা। না, এখানে তো কিছুই পেলাম না। তবে ওই লোকটার এমন অবস্থা কে করলো? আমি আবারও বলছি স্যার, এটা কিন্তু স্বাভাবিক বিষয় মনে হচ্ছে না আমার। চলুন আমরা ফিরে যাই। কথা কম বলে বোটটা আবারও নৌকার কাছে নিয়ে যাও। কিরে, ওদিকে গিয়ে কাউকে পেলি না? আমি জানতাম ওদিকে গিয়ে তোরা কাউকে পাবি না। আরে বোকা, আমি তো এখানে আছি। আমাকে ওইদিকে খুঁজলে হবে। আকস্মিক কথাটা কানে বাজতেই চমকে উঠল বুটে থাকা সকলেই। সঙ্গে সঙ্গে টর্চের লাইট উঁচু করে নৌকায় আলো ফেলল কৌশিক। চোখের সামনে অর্ধেক শরীরের সেই লাশটিকে জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তাদের। কি একটু আগেই নেই অর্ধ শরীরের মানুষটি রক্তাক্ত অবস্থায় নৌকার ভেতরে পড়েছিল। তাহলে সে এভাবে দাঁড়িয়ে কথা বলছে কি করে? আমি আগেই বলেছি চলুন পালিয়ে যাই। শুনলেন না আমার কথা? এখন কি হবে বলুন তো? পালাবি? তোরা
আমার হাত থেকে পালাবি সেটা সম্ভব হবে না রে। তোরা আমার কাজে বাধা দিয়েছিস, আজ তোদেরও আমি এই ছেলেটার মতো চিবিয়ে চিবিয়ে খাবো। মানে জেলেটাকে খেয়েছো মানে? তাহলে তুমি কে? আমি একটা বিশাল আত্মা রে। তোদের মতো রক্ত মাংসের মানুষদের ধরে রক্ত চুষে আর মাংস চিবিয়ে খাওয়াই আমার কাজ। স্যার স্যার শুনলেন তো কি বললো ওই অদ্ভুত লোকটা? এখন কি হবে? তোমরা সবাই শান্ত থাকো, কেউ ভয় পাবে না। এটা যাই হোক, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, আর ঠান্ডা মাথায় এর মোকাবিলা করতে হবে। বাকিদের সান্ত্বনা দিলেও নিজের ভয় যেন কণ্ঠের মাঝে কাঁপুনি দিয়ে উঠল সুভাষিসের। কারণ তার চোখের সামনেই দাঁড়িয়ে আছে এক অর্ধেক শরীরের জীবন্ত লাশ। এর থেকে ভয়ঙ্কর কোনো দৃশ্য যেন সে এর আগে কখনোই দেখেনি। শান্ত? আর কিভাবে শান্ত থাকবো স্যার? আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। চলুন স্যার, এক্ষুনি চলুন এখান থেকে। তোর চলে যাওয়ার ভীষণ তাড়া, তাই না? তোকে সবার আগে ধরতে হবে দেখছি। এই বলে সেই পিশাচটা ধীরে ধীরে নৌকার ধারে এগিয়ে এলো। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। এরপর সে তার রক্তাক্ত হাত দুটো বাড়িয়ে দিয়ে এক ঝটকায় দ্বীপের গলা চেপে ধরলো। কয়েক সেকেন্ড শূন্যে ভাসিয়ে দ্বীপকে ছুঁড়ে ফেললো তার নিজের নৌকায়। যা দেখা মাত্রই চিৎকার করে উঠল কৌশিক। না দীপদা! ঈশ্বর, এ কি করলে তুমি? সুভাষিস বাবু, স্যার এই শয়তানটাকে কিছুতেই ছাড়বেন না। গুলি করুন ওকে। কৌশিকের বুক ফাটা চিৎকারে যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল পুরো নদী ও আশেপাশের জঙ্গল। কিন্তু সেই চিৎকারের মাঝেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সেই পিশাচটা। তার লাল জ্বলন্ত চোখ এবার গিয়ে থামলো কৌশিকের উপর। নদীর পানি অস্বাভাবিকভাবে দুলতে লাগলো, যেন পানির নিচ থেকে কেউ বোটটাকে ঠেলে দিচ্ছে। পর মুহূর্তেই এক লাফে স্পিডবোটের উপর উঠে এলো সেই পিশাচ। কিন্তু পিছিয়ে যাওয়ার মতো আর সময় পেল না কৌশিক। এক ঝটকায় তার গলা চেপে ধরলো সেই পিশাচটি। মুহূর্তের মধ্যেই তার গলা কামড়ে দিয়ে রক্ত চষে খেতে লাগলো সেই পিশাচ। এবার কোথায় পালাবি তুই? কেউ পালাতে পারবি না। একটা একটা ধরে সবগুলো রক্ত খাবো আমি। সুভাষিস বাবু, আর বুঝি শেষ রক্ষা হলো না? এবার বুঝি আমাদের মরতে হবে। আর দেরি করবেন না, এই মুহূর্তেই নদীতে লাফিয়ে পড়ুন মোহন বাবু। কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি না করে স্পিডবোট থেকে অন্ধকার জলে ঝাঁপ দিল সুভাষিস। সুভাষিসকে ঝাঁপিয়ে পড়তে দেখে কৌশিককে ছেড়ে দিয়ে সামনের দিকে এক পা বাড়ালো পিশাচটি। প্রাণ বাঁচাতে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল মোহন। বেঁচে গেলি তোরা, আজ আমার হাত থেকে বেঁচে গেলি। মুহূর্তের মধ্যেই সবকিছু যেন উলট পালট হয়ে গেল। এদিকে কৌশিকের নিথর দেহটা স্পিডবোটের মধ্যে পড়ে আছে। অন্যদিকে নদীর কালো জলের ভেতরে হাবুডুবু খেতে খেতে প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সুভাষিস আর মোহন। চারপাশ অন্ধকার, কোথাও কোনো আলো নেই, শুধুমাত্র জলের ছলাৎ ছলাৎ শব্দ আর বুক ফাটা নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না আশেপাশে। আমরা এখানে কেন? আর এখানে এলাম কি করে? আগে বাবু, ভোরবেলা নদীর ঘাটে জাল ফেলতে গিয়ে দেখি আপনারা দুজন নদীর কিনারে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এরপর ধরাধরি করে আপনাদের আমার বাড়ি নিয়ে আসি। কিন্তু বাবু, আপনাদের কি হয়েছিল? এরপর এক এক করে সমস্ত ঘটনা কেষ্টকে খুলে বলল মোহন। আর তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে সুভাষিস।